হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হলো সেই দিনটা আবারও চলে এসেছে। সেটা হচ্ছে যে আমাদের ব্যাঙ্গালোর যাওয়ার সময় হয়ে এসেছে। তাই আজকে শিলিগুড়ি থেকে আমরা রওনা দিলাম ব্যাঙ্গালোরের পথে। যাওয়ার সময়টা অ্যাজ ইউজুয়াল একটু তো মনে হয় যে অনেক দিন বেশ থাকলাম, আবার চলে যাচ্ছি। কিন্তু এখন আনন্দের ব্যাপারটা এটাই যে যখন ইচ্ছে হবে, মনে হবে যে যাই এবার একটুখানি ঘুরে আসি আবার, তো তখনই কিন্তু চলে আসার সেই উপায়টা রয়েছে। সেই যে আগে একটা অপেক্ষার দিন গোনা এরকম একটা বিষয় থাকতো যে অনেকটা দূরে চলে যাচ্ছি, দেশের বাইরে চলে যাচ্ছি, এখন তো আর সেটা নেই। তাই একটু হলেও মনে হয় যে না, ঠিক আছে, মন খারাপ করে আর লাভ নেই, আর করতেও হবে না। কিন্তু যারা বাড়িতে থাকে, মানে আমাদের বাবা মায়েদের কথা বলছি, তাদের অনায়াসেই একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ বাড়িটা বেশ গমগম করে, হঠাৎ করে বাড়িটা নিশ্চুপ হয়ে যায়, তখন একটু তাদের তো মন খারাপ লাগেই, আর সেটা খুবই স্বাভাবিক। তো এরমই একটা মন ভালো খারাপের দিনে আমরা চললাম এয়ারপোর্টের পথে। এয়ারপোর্টে আজকে যা ভিড় ছিল, তবে আমাদের খুব বেশিক্ষণ হয়তো অপেক্ষা করতে হয়নি, সবকিছু স্মুথলি চলে গেছে। কিন্তু প্রথম দিকে একটুখানি ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম, এত ভিড়ের মধ্যে কখন আমরা পৌঁছবো ফাইনালি সবকিছু চেক টেক হয়ে যাওয়ার পরে। এই বইটা প্রায় শেষের পথে, আর আমার মোটামুটি 100 পাতা মতন বাকি রয়েছে। গ্রাফিক নভেল বা কমিক্সের মধ্যে দিয়েও যে কতখানি কঠিন রাজনীতি তুলে ধরা যায়, এই বইটা তার প্রমাণ। পাশে একটা বাচ্চা বসেছে, সে সৌরভকে ভাইয়া বলল। আমি একা বসলে কিন্তু আমাকে আন্টি বলতো। এগুলো ইনজাস্টিস না? ওকে এখনো ভাইয়া বলছে, ওকে তো ডিরেক্টলি আঙ্কেল বলা উচিত, তার আমাকে কিন্তু আন্টি বলতো। আমি শুনেছি এই এই এজের বাচ্চার কাছ থেকে, 12-13 বছর ধরো সে আন্টি বলছে। 90s কিড হওয়ার কারণে রাস্তাঘাটে কম বেশি আন্টি তো আমরা প্রায় শুনেই থাকি, আর মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, আমাদের তো বয়স বাড়ছেই। তবে যতই যাই হোক, 90s কিড হিসেবে এটুকু বলতে পারি যে এমন একটা প্রাইম টাইমে জন্মেছিলাম, সত্যিই কিন্তু খুব লাকি ছিলাম। একদিকে ওল্ড ইজ গোল্ড এর মর্ম, আবার অন্যদিকে টেকনোলজির অ্যাডভান্সমেন্ট, সবকিছুই কিন্তু এই 90-এর দশকের বড় হওয়া আমরা একদম সামনে থেকে উইটনেস করেছি। আমাদের এই টিকিটটার মধ্যে মিল একটা ইনক্লুডেড ছিল, যার মধ্যে অনেক রকম অপশনস ছিল। তো আমাদের এই কাপ নুডলসটা মনে হলো ঠিকঠাক হবে, কারণ তখন তো বেশ ভালোই খিদে পাচ্ছিল। ব্রেকফাস্ট তো কখন সেই করেছি, তার মধ্যে এখন দুপুরবেলার ফ্লাইট ছিল। তো এই খিদে পাওয়ার কারণে আমরা ঠিক করলাম যে এই কাপ নুডলসটা আর তার সঙ্গে একটা কোকা কোলাও নেওয়া হয়েছিল। কোকা কোলাটাই নিলাম, কারণ কফিটা নিলে আবার যদি খুব বেশি পেট ভর্তি হয়ে যায়। আর প্রায় চলেই এসেছি, কিছুক্ষণ পরেই নামবো। ব্যাঙ্গালোরের ওয়েদার, মানে যেটা সো কল্ড ব্যাঙ্গালোরের খুব ভালো ওয়েদার, সেটা শুনলাম যে আবার ফেরত চলে এসেছে। 28 ডিগ্রি সেলসিয়াস এখনকার টেম্পারেচার পাইলট অ্যানাউন্স করলেন, দেখা যাক সমতলে নেবে ভালোভাবে বোঝা যাবে। আজকে এয়ারপোর্ট থেকে নামার পরে সবকিছুই খুব স্মুথলি হয়ে গেছিল, একদমই অপেক্ষা করতে হয়নি। প্রথম যেদিন আমরা এসেছিলাম সেদিন একটু অপেক্ষা করতে হচ্ছিল উবারের কারণে, কারণ গাড়ি সেভাবে পাওয়া যাচ্ছিল না, আর আমাদের লাগেজও বেশি ছিল, জায়গা হচ্ছিল না সেরকম গাড়িগুলোতে রাখার জন্য। যাই হোক, এখন তো নেমে দেখছি যে বেশ ভালোই রকমের ওয়েদার রয়েছে, ভালো লাগছে। তবে একটা জিনিস খুব বদার করছিল, সেটা হচ্ছে যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি অনর্গল এত কথা বললেন, বাপরে বাপ। মানে পুরো জার্নিটায় তার কথা শুনতে শুনতে আমরা এলাম। খুব বেশি কিছু বলা যায় না, কারণ যাদের জায়গাতে এসেছি তাদের বিরুদ্ধে আর কি বা বলবো। ಅಟ್ಟೆ ರೂಮ್ ರೂಮ್ ಬಂದೈತಿ ಡೇಟ್ ಬರತ್ಲೆ EMI ಇದು ಮಾಡಕ್ಕೆ ಚಂದ್ರು ಇಲ್ಲ ನಾವು ಇದಕ್ಕೆ ಬರ್ತಿದ್ದೆ 23 ಕಿಲೋಮೀಟರ್ যদি ভদ্রলোক যে ভাষাটা বলছেন সেটা কিছুটা হলেও বুঝতে পারতাম, তাহলে হয়তো যাত্রাটা ইন্টারেস্টিং হতো, কিন্তু কিছুই তো বুঝতে পারছিলাম না।
তাই গোটা রাস্তা জুড়ে তার কথা শুনতে শুনতে এলাম। এটা একটু কেমন যেন অদ্ভুতই লাগছিল। তবে এসব কিছুর মাঝে আবারও যেহেতু বিকেলবেলা হয়ে গেছিল, একটু হালকা খিদে তো পেয়েছে। তবে হালকা খিদের নামে সৌরভ যেটা নিয়ে হাজির করলো সেটা হচ্ছে এই যে দুটো ইডলি আর তার সঙ্গে একটা বড়া রয়েছে, আবার খুব ভালো এখানকার কোয়ালিটি। তাই সাম্বার চাটনি সবকিছুই তো দিয়ে খেতে হবে, কিছুটা বাদ দেওয়া তো যাবে না। যদি ভাবি যে শুধুমাত্র ইডলিটা খাবো, সাম্বার চাটনি কোনোটাই খাবো না, এটা তো হতে পারে না। আর অপূর্ব টেস্ট এই দোকানটার। ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের খুব কাছে এই দোকানটা রয়েছে। প্রচন্ড ভালো টেস্ট এখানকার খাবারের, অনেক কিছুই আমরা ট্রাই করেছি। তাই এই সব কিছুর পরে একটা জম্পেশ করে কফিও খুব দরকার ছিল। এই কফিটা আসার পরে মনে হচ্ছিল উফ, অনেকটা যেন স্ট্রেস কোথায় মিলিয়ে গেল। আর এই সব কিছু করতে করতে দেখলাম ঘড়িতে তখন বাজছে প্রায় 7:10। এখন আবার বাড়ি গিয়ে বিস্তর কাজ রয়েছে, সেগুলো সব এক এক করে করে ফেলতে হবে। এই ঘড়িটা কি সুন্দর দেখো, এটা কিন্তু আলাদা করে কাস্টমাইজ করে ল্যামিনেশন করা হয়েছে যতদূর মনে হয়। কারণ অজন্তার এরকম ঘড়ি আমি আজ অব্দি দেখিনি। আসার পথে টুকটাক কিছু বাজার করে নিলাম এই জায়গাটা থেকে, লোকাল যে মার্কেটটা ছিল আর কি। সেখান থেকে কয়েকটা প্রয়োজনীয় জিনিস, মানে আলু, পেঁয়াজ, ডিম। কোথাও থেকে আসার পরে আমার মনে হয় এই তিনটে জিনিসই সবার আগে কিনে নিই, কিছু না হোক অ্যাটলিস্ট একটা ডিমের ঝোল ভাত করে তো রান্না করে নিতে পারবো, সুবিধা হবে। আর এইসব করতে করতেই ফাইনালি আমরা ঘরে এসে পৌঁছলাম। সবার আগে যেটা নজর পড়েছে সেটা হচ্ছে গাছের প্রতি, কারণ গাছগুলোর উপরে দায়িত্ব দিয়ে গেছিলাম এবং সে খুব ভালোভাবেই যত্ন করেছিল গাছগুলোর, যেটা আমার ভীষণ আনন্দ হয়েছিল দেখে। বিশেষ করে তুলসী গাছটা দেখে, যেটা নিয়ে আমার একটু চিন্তা তো প্রথম থেকেই ছিল। এবারে আরো কিছু ছোটখাটো গাছ এইখানটায় রাখবো বলে ঠিক করেছি, দেখা যাক সেগুলো কবে করে উঠতে পারি। ঘর মোটামুটি যেরকম রেখে গেছিলাম সেরকমই ছিল। তবে সবকিছু বন্ধ থাকার পরেও কি করে অল্প অল্প করে ধুলো জমতে পারে ঘরে, সেটা কিন্তু আমার কাছে একটা বেশ আশ্চর্যের বিষয়। ঘর হয়তো পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করেই গোছানো রয়েছে, ঠিক যেমনটা রেখে গেছি, কিন্তু এই ধুলোর ব্যাপারটা এবারই বিস্ময়ের জিনিস। আর দেখো, দেখতে দেখতে একটা মাস কিরকম পেরিয়েও গেল। এই যে এখানে আসতে না আসতেই সৌরভ ক্যালেন্ডারে পাতাটাও উল্টে দিয়েছে। আর চেঞ্জ হওয়ার পরে মনে হচ্ছিল যে মেতে দেখে গেছিলাম, এখন আবার জুন মাসও পড়ে গেল। এই ক্যালেন্ডারটা কিন্তু বেশ ভালো লেগেছে। এ মাসে কি কি রয়েছে সেটা আবার নিচে লেখা রয়েছে। সবই ঠিক আছে, কিন্তু আমার এখন যতই মুখে হাসি থাকুক যাই থাকুক, মনের মধ্যে খালি এটা চলছে যে এখন বেশ কয়েকটা কাজ রয়েছে যেগুলো এক এক করে করে ফেলতে হবে। এবং সবার প্রথমে যে জিনিসটা করতেই হবে সেটা হচ্ছে ওই বেড কাভার, বেডশিট এগুলোকে পাল্টে দেওয়া। দেখো, দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, জানলাটা খুলে দেওয়াতে এরকম মিষ্টি হাওয়াটা সেই সময় দিচ্ছিল। ফ্যানটা কিন্তু অ্যাকচুয়ালি চালাতেও হচ্ছিল না। আর এই ঘড়ি আর শোপিসটা মনে আছে তো, এগুলোর তো স্থান এখন এখানে। তবে ঘড়িটাকে না একটু সরিয়ে সরিয়ে রাখতে হচ্ছে। যখনই হাওয়া দিচ্ছে দেখছি ধূপ ধাপ করে ঘড়িটা পড়ে যাচ্ছে। কোথাও থেকে এসে যখন এই চাদরটা পাল্টানো হয়, মানে বেডশিটটা পাল্টানো হয়, তখন কি যে একটা আরাম হয় মনের মধ্যে, সেটা বলার কথা নয়। সেটাই এখন পাচ্ছিলাম আর কি। তবে হ্যাঁ, আরো একটা বড়সড় কাজ রয়েছে এবং সেইটা করার পরে মনে হবে যে না, ফাইনালি আমি কিছু একটু করে ফেললাম। সেটা হচ্ছে ট্রলিটাকে আনপ্যাক করে ফেলা। তোমরা কারা আমার সঙ্গে রিলেট করতে পারবে কিনা জানি না, তবে আমি কোথাও থেকে যেদিন আসি সেই দিনই কিন্তু ট্রলিটা আনপ্যাক করে ফেলি। হ্যাঁ, এটা এক ধরনের পাগলামিই বলতে পারো। এটা যতক্ষণ না করবো ওরকম ভাবে পড়ে থাকবে আর আমার অশান্তি দ্বিগুণ থেকে 3 গুণ হয়ে যাবে। এই সব কিছু করে ফেলার পরে দেখলাম যে না, অনেকটাই এবার বাজছে, প্রায় 9:30 বাজছে তখন রাত্রিবেলা। আমি এক প্রকার স্থির করে নিয়েছিলাম যে আর আমি কিছু খাবো না। ওই যে একটা ইডলি আর সাম্বার বড়া এসব খাওয়া হয়েছে, তারপরে আর কিছু খাওয়া যাবে না। কিন্তু তারপরে মনে হলো যে এইসব কিছু কাজ করার পরে কোথায় যেন হালকা একটা খিদে খিদে পাচ্ছে। তাই আমরা একদম হাঁটা ডিস্টেন্সেই একটা রেস্টুরেন্টে চলে গেছিলাম, আর সেখানে আমরা নিয়েছিলাম একটা প্লেট নীর ধোসা। তোমরা কারা নীর ধোসা খেয়েছো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল চিকেন ঘি রোস্ট। এটা কিন্তু দারুণ খেতে আর দারুণ একটা কম্বিনেশন। আমরা একটাই প্লেট নিয়েছিলাম কারণ অতটাও তো খিদে পাইনি। আর এই নীর ধোসাটা কিন্তু একদম পাতলা হয়। মনে হয় যে শুধুমাত্র জল দিয়ে এই চালের গুঁড়ো দিয়ে হয়তো জিনিসটা বানানো হয়। আমি সঠিক নই, হয়তো ভুল হতে পারি, কিন্তু ব্যাপারটা ভীষণই নরম আর পাতলা ধরনের হয়। ভীষণ ভালো খেতে। খাওয়া দাওয়া শেষ করে সেদিন তো বাড়ি চলে এলাম। আর পরের দিন
ভিডিওটা এন্ড করার জন্য আবারও শুরু করলাম, কারণ সেদিন রাত্রিবেলা আমার পক্ষে আর কিছু রেকর্ড করা পসিবল ছিল না, কারণ বেশ ঘুম পেয়ে গেছিল। একটা টাইমের পরে আর বসেও থাকতে পারছিলাম না, সরাসরি একদম ঘুমোতে চলে গেছিলাম। আর দেখো কি সুন্দর মিষ্টি রোদটা দিয়েছে, আবার সেই সুন্দর একটা নীল আকাশও ফুটে বেরিয়েছে। যদিও এরকম জালি জালি করা বারান্দা থেকে দেখতে হচ্ছে ঠিক কথাই, কিন্তু তাহলেও টুকরো টুকরো অবস্থাতেও তো আকাশটা দেখা যাচ্ছে। আর হারাধনের 5টি ছেলের মতন আমার এই 5টা গাছে খুব সুন্দর করে রোদ এসে পড়াতে আমার কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। আজকে একটু চিজ অমলেট বানিয়ে নিয়েছি, এটাই আজকে আমাদের জলখাবার। খুব একটা কিছু আর পাশে খেতে ইচ্ছে করলো না। আর অনেক কিছু জিনিসপত্র এখন আনতেও হবে, যেমন ফল আনতে হবে, এছাড়া অন্যান্য কিছু জিনিসপত্র যেমন সুজি, যেগুলো আমরা সকালে জলখাবারে সাধারণত খেয়ে থাকি, এই জিনিসগুলো এক এক করে আনতে হবে। তাই যেটা গতকাল নিয়ে এসলাম তার মধ্যে ডিম ছিল, চিজ ছিল, মাখন ছিল, যেগুলো দিয়ে একটা অনায়াসে চিজ অমলেট বানিয়ে নেওয়া যায়। আর আমুলের ওই কিউব চিজটা দিয়ে এই চিজ অমলেটটা কিন্তু সত্যি খুব ভালো খেতে হয়। আমার এই ছোট্ট ঠাকুর ঘরটিতে ছোট্ট একটি সেটআপে যাদের আমি আসন পেতে বসিয়েছি, তাদের সামনে আবারও অনেক দিন পরে চলে এসেছি। আর আজকে একটু হয়তো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে, যার মধ্যে অন্যতম হলো ঠাকুরের আসনটা, যেটা আমি কলকাতার বাড়ি থেকে এবারে অন্য একটা নিয়ে এসেছি, মানে নতুন একটা আসন নিয়ে এসেছি, সেটাই পেতে দেওয়া হলো। খুব সুন্দর দেখতে লেগেছে আমার আসনটা। অনেক দিন ধরে কথাবার্তা হয়নি সেভাবে ঠাকুরদের সাথে। আজকে আবার এই ধূপের সুগন্ধটা পাওয়াতে মনটা বেশ খুশি খুশি লাগছিল। আজকে আমি বানিয়ে নিচ্ছি আমার সেই অন্যতম প্রিয় একটা জিনিস, যেটা আমি খুব চটপট বানিয়ে নিতে পারি। আর মনে হয় যে যে কেউ খুবই তাড়াতাড়ি এই জিনিসটা বানিয়ে নিতে পারবে, যখন হয়তো ইচ্ছে করবে না রান্না করতে, বা মনে হবে যে একটুখানি অন্যরকম কিছু খাই। আর সেটা হলো ওই 1 পট চিকেন রাইস। একসাথে সবকিছু চিকেন টিকেন ভালো করে কষিয়ে চাল দিয়ে তারপরে জল দিয়ে দিয়ে ব্যাস একদম কেল্লা ফতে। আমার মনে আছে আমি যখন ব্লগিং স্টার্ট করেছিলাম, তখন বোধহয় প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম সেটাতে 1 পট চিকেন রাইস আমি বানিয়েছিলাম। তবে হ্যাঁ, এখন কিন্তু রেসিপির অনেক অদল বদল হয়ে গেছে। এই রান্নাতে আমি শুধুমাত্র 2 ধরনের মশলা ব্যবহার করি, একটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তা বাদে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর তার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আর হ্যাঁ সব শেষে একটুখানি গরম মশলা আর ঘি। এইগুলো দিয়ে আমি দেখেছি সত্যি কিন্তু খুব ভালো খেতে হয়। আর যদি তুমি পেঁয়াজের বেরেস্তা করে দিতে পারো তাহলে তো আরো ভালো হয়। আমি ডেফিনিট যে অনেকেই আমার থেকে অনেক বেটার বানায়, আমি জাস্ট একটা সাজেশন দিলাম। ব্যাস পুরোপুরি রেডি হয়ে গেছে। একদম শেষে বেরেস্তা, তার সঙ্গে গরম মশলা আর ঘি, এই সব কিছু দিয়ে নিয়েছিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই হয়। আরো কিছুক্ষণ আমি একটুখানি চাপা দিয়ে রাখবো, তারপরে আমি নিজের জন্য এই বেলার মতন সার্ভ করে নেব। রাত্রিবেলাতেও হয়ে যাবে, আর আশা করছি আগামীকাল আমার এক বেলার জন্য হয়ে যাবে। এখন দেখা যাক, সেটা সময় বলবে। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। প্রচন্ড গরম, দেখতেই পাচ্ছ, খেতে গিয়ে অসুবিধা হচ্ছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। খুব শীঘ্রই দেখা হচ্ছে, ডোন্ট ওয়ারি। অনেকেই আমাকে বলো যে এত দেরি করে কেন ব্লগ দাও, চেষ্টা করছি তাড়াতাড়ি আসার। তাহলে আজকের মতন জানাই বাই।